আমি মনে হয় তোমাদের প্রতিপাদন করে দেখিয়েছিলাম, ঠিক না শারদ? গস লটা, গস ল ডিফারেন্সিয়াল ফর্ম দেখিয়েছিলাম না তোমাদেরকে? জি স্যার, গস ল দেখাইছিলেন স্যার। আচ্ছা, তারপরে এটা কিভাবে আসে? অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে দেখিয়েছিলাম। সরি, এটা না, এটা অ্যাম্পিয়ার সার্কিটের ল তোমরা পড়েছো না ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যে? এটা মনে নাই নাকি? স্যার এম্পিয়ার্স ল পড়ছি স্যার। এম্পিয়ার্স ল তো স্যার দুইটা, ওই যে একটা ফোর্সের ল আর একটা স্যার ওই যে ওই সার্কিট ল স্যার, দুইটা পড়ছিলাম স্যার। না, অ্যাম্পিয়ার সার্কিটের ল যেটা, অ্যাম্পিয়ার সার্কিটের ল কথা বলছি। মনে আছে? জি স্যার, মনে আছে স্যার, ওটা পড়ছিলাম স্যার। এবার দেখবা যে ওই জিনিসগুলো আসলে কি ছিল, তার ফিজিক্যাল ফিনোমেনন সহ তুমি বুঝতে পারবে। আচ্ছা, আমি একদম একবারে বোর্ডে চলে যাচ্ছি। হ্যাঁ, বোর্ডে চলে যাচ্ছি, কারণ এটা শুধু দেখে দেখে হবে না, এটা বোর্ডে যেতে হবে। কখন পড়াবে সালপালে? চারটা সমীকরণ তিনি রূপান্তরিত করেন আসলে বিভিন্ন ল থেকে। যেমন প্রথমটা হচ্ছে ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু রো। এখানে মনে রাখতে হবে ডিটা কি ছিল, ইন ফ্রি স্পেস ডি মানে হচ্ছে দিস, আর ইন ডাইলেকট্রিক মিডিয়াম ডি ইজ ইকুয়াল টু ছিল এপসাইলন নট ই প্লাস পি। মনে আছে? মনে আছে, পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার, মনে আছে। এগুলো সারাক্ষণ মনে থাকতে হবে, নাহলে সমস্যা হবে। কিন্তু সারাক্ষণ মনে থাকতে হবে, প্রতি মুহূর্তে মনে থাকতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না। ডাইভারজেন্স অফ বি ইজ ইকুয়াল টু 0। এর মানে কি? Divergence of D is equal to rho. That means displacement vector divergence, electric displacement vector divergence, which includes the electric field and the polarization vector in case of polarizing or dielectric medium, is equal to rho. তার মানে if we diverge the electric field or lines of forces, তার একটা পর্যায়ে চার্জ ডেন্সিটির ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ একটা মনোপোল সম্ভব। If we consider just a positive charge, it will have the ability to create a field without requiring the presence or absence of any opposite pole. অর্থাৎ একটা ঋণাত্মক চার্জের প্রয়োজনীয়তা ছাড়াই একটা পজিটিভ চার্জ তার অধিকার ক্ষেত্র তৈরি করতে পারে, এবং এই ডাইভারজেন্স যদি বের করি, it will be just equal to the charge density. চার্জ ডেন্সিটি আমরা বলছি পার ইউনিট ভলিউমে যে চার্জ, কেমন? অর্থাৎ চার্জ যদি কিউ হয়, কিউ ডিভাইডেড বাই ডিভি বা ডিকিউ ডিভাইডেড বাই ডিভি, this will be the divergence of this field. D means epsilon not E. খেয়াল করো, তার মানে তুমি যদি এখানে লিখো ডাইভারজেন্স অফ epsilon not E equal to rho, you're getting divergence of E is equal to rho by epsilon naught. So this amount of lines of forces will come out or pass through a volume element, unit volume element in an electric field. So monopole of electric monopole is possible and proven. Divergence of এটা নিয়ে আর কারো কোনো কথা আছে? আমি ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো ব্যাখ্যা করে যাচ্ছি, তার কারণ হচ্ছে
এটা না বুঝলে তোমার পড়ার আগ্রহটা ভিতরে আসবে না, যে আমরা আসলে কি শিখতে যাচ্ছি। এই যে ম্যাক্সওয়েল ইকুয়েশন পড়ছি, আমি আসলে কি জানতে চাচ্ছি, তাই না? এটা আমাকে টানবে কেন, এটা জানার জন্য আমি কেন এত আকুতি বোধ করবো, ঠিক না? তাহলে এক নম্বরটা ক্লিয়ার। কি আমার নেটে কোনো প্রবলেম করছে নাকি? না স্যার, ক্লিয়ার এক নাম্বারটা। ওকে, divergence of B equal to 0. B means magnetic field or magnetic induction, you know. So is equal to nothing, মানে that means 0. তার মানে কি? তার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যদি কোনো জায়গা থেকে লাইনস অফ ফোর্সেস উৎপন্ন হয়, তাকে কোনো না কোনো জায়গা থেকে মিলিত হতে হবে। আর যখন সে মিলিত হবে, তার মানে তার ডাইভারজেন্স এর কোনো সম্ভাবনা নাই, কারণ তার একটা গন্তব্য আছে। তাহলে এটা যেভাবে ডাইভার্স অর্থাৎ অবস্থিত হতে পারে, ইনি সেটা পারেন না। আর তাই still today existence of magnetic monopole is still today is very very important topic of research. অর্থাৎ divergence of B equal to 0 means magnetic monopole impossible. No existence of magnetic monopole is possible. Monopole যদি পসিবল হতো, তাহলে তখন আবার এই যে ম্যাগনেটিক ডেন্সিটি বা এই জাতীয় কোনো টার্ম চলে আসতো মিডিয়ামের মধ্যে, তখন তার যে একটা অন্যরকম হতো। Simply you are telling that divergence of B equal to 0 means existence of magnetic monopole is not possible. Like this, তুমি যে বলবে যে এখানে জাস্ট একটা নর্থ পোল আছে এবং সেখান থেকে শুধুমাত্র লাইন্স অফ ফোর্স বের হচ্ছে, আর কোথাও যাচ্ছে না, ঠিক ইলেকট্রিক ফিল্ডের মতো। ইম্পসিবল, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটারও একটু ব্যাখ্যা তোমাদের প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, যখন কোনো চার্জ পার্টিকেল মুভ করে তখন তার একটা কনসিকুয়েন্স। আরেকটা হচ্ছে পদার্থের মধ্যে আমরা যে বার ম্যাগনেট বা স্থায়ী ম্যাগনেট যেটাকে আমরা দেখতে পাই, সেটা কিভাবে ম্যাগনেট হয়। স্থায়ী ম্যাগনেট গুলোর এখানে মানে আলটিমেট মাহাত্ম্যটা কি? তোমরা ডোমেইন থিওরি পড়েছো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, মনে আছে নাকি? না মনে আছে? না স্যার, এটা মনে নাই। এই যে ইলেকট্রনের মোশন পড়িয়েছি, ইলেকট্রনের স্পিন পড়িয়েছি, ইলেকট্রনের মোশন পড়িয়েছি, ইলেকট্রনের স্পিন মনে আছে? কোয়ান্টাম মেকানিক্স এন্ড নিউক্লিয়ার ফিজিক্স আলোচনা করেছি, মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার। একটু সবাই পার্টিসিপেট করো, এত কষ্ট করে একটা জটিল বিষয় আলোচনা করছি, সবাই পার্টিসিপেট করো। তো তাহলে আলটিমেটলি ইদার মোশন অর স্পিন মোশন অর অরবিটাল মোশন, কোনো না কোনো ভাবে চার্জ পার্টিকেলের মানে তোমার মোবিলিটি অথবা স্পিন ওরিয়েন্টেশন বা অরবিটাল ওরিয়েন্টেশন, যেটাই বলো না কেন তুমি, এটাই কিন্তু মূলত দায়ী হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য। and that's why electricity and magnetism can never be separated completely from each other, only except when you're thinking of a charge which is neither an orbital motion nor a spin motion. In that respect, you can think of an static electric field where you're not mandated to think or to consider the presence of a magnetic field. Only when the charge is stable and there is no spin motion, no orbital motion. Kintu in nature, can you think of such a charge? The existence of such a charge in nature? খুব দ্রুত অ্যান্সার দিতে হবে, বুঝলে হ্যাঁ, না বুঝলে না।
যেমন তুমি কি এরকম কোন পার্টিকেলের কথা চিন্তা করতে পারো? ফর এক্সাম্পল ইলেকট্রন, when you're considering the existence of electron in atom that is in motion, orbital motion, simultaneously in spin motion, right? জি স্যার। আচ্ছা, কিন্তু তুমি কি এরকম কোন ইলেকট্রনের কথা বলতে পারবে যে স্যার আমি একটা ইলেকট্রন ধরে এনে বসিয়ে রেখেছি, সে চুপচাপ বসে আছে এখানে, আমার কথা শুনে সে কোনো নড়াচড়া করছে না, সে চুপচাপ বসে আছে? না স্যার, এরকম পাওয়া যায় না। না স্যার। আমার কথাগুলো বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার, So বুঝতে পারছি। it's impossible. It's impossible to think of the existence of an electron which has neither spin motion nor orbital motion. So when it's in motion, it will create a magnetic field. When it will vibrate, it will create magnetic dipole. So আমরা যে বার ম্যাগনেট বলছি, বার ম্যাগনেটের মধ্যে এর ক্যারেক্টারিস্টিক্সটা কেমন? এই বার ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটিক ডাইপোল গুলো অ্যালাইনমেন্টে থাকে। সো ডাইপোল মিন্স নর্থ সাউথ, তো মনোপোল তো সম্ভব হচ্ছে না। একটা সিঙ্গেল চার্জ থেকেই হচ্ছে, বাট যখনই সে ভাইব্রেট করছে বা মুভ করছে তখনই তার ক্যারেক্টারিস্টিক্সটা এমন যে তার একটা এন্ড থেকে লাইন্স অফ ফোর্সেস এমিটেড হচ্ছে, আরেকটা এন্ড সেটাকে গিলে ফেলছে। In this way, it's maintaining the conservation principle and it's moving. Sequential or meanwhile it's creating or giving birth to the magnetic field. তাহলে আমি কি করে ম্যাগনেটিক মনোপল কনসিডার করবো? এখনো তো থিওরিটিক্যালি এটা সম্ভব। That's why divergence of B is equal to 0. So when you're representing this end is south, this end is north, in this way we are separating imaginarily actually. It doesn't mean that the এই অংশটা পুরোটাই নর্থ, এটা পুরোটা সাউথ। ইটস রং। এটাকে রেজাল্টেন্ট একটা ইফেক্ট হিসেবে আমরা মাঝখান থেকে দুভাগ করে দিই। But if you break the magnet at once, it will become another bar magnet with two poles, that is north and south. So তুমি যদি এটাকে বলো অবিনাশিতাবাদ সূত্র চুম্বকের, অর্থাৎ কোনোভাবে তুমি একটা চুম্বকে যদি পাউডারও করে ফেলো, পাউডার করে ফেললো, ওই প্রত্যেকটা পার্টিকেল একটা একটা সম্পূর্ণ চুম্বকের মতো আচরণ করবে, অর্থাৎ it will exhibit the nature of a complete magnet, that means having two poles, north and south. তাহলে যদি if there is a mandatory condition for the lines of forces, magnetic lines of forces to be emitted and to be captured or received by another end, this is the condition for the magnetic lines of forces to be produced, then no divergence is possible. মাথায় ঢুকেছে জিনিসটা? হ্যাঁ স্যার, মাথা ঢুকেছে। দুটো জিনিস, প্রথম দুটো ইকুয়েশনে কিন্তু খুবই সাংঘাতিক, এবং মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো বইয়ের মধ্যেও, সব বইয়ে না এত সুন্দর করে লেখা থাকে না। আমি জানি না, রাইটার হয়তো ধরে নেয় যে যারা রিডার তারা আরো ভালো বুঝে, এরকম হয়তো মনে করতে পারে, whatever, but it's very important to learn and to go through the topic functional. This is very important. এখন আমরা থার্ড ইকুয়েশন যাচ্ছি। থার্ড ইকুয়েশন ইজ থার্ড ইকুয়েশনটা ছিল কার্ল অফ ই মাইনাস ডেল বি বাই ডেল টি। এটা আমরা যাচ্ছি ওখানে। এটা কি জিনিস দেখো ভালো করে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেশন। এটা অ্যাকচুয়ালি ফ্যারাডেজ ল, মনে আছে?
force induced electromotive force is proportional to minus del phi b by del t, মনে আছে? Faraday's law, হ্যাঁ স্যার। ওখান থেকে আমরা আসবো। আর লাস্টটা হচ্ছে curl of H is equal to current density plus the rate of change of displacement vector. এটা actually Ampere's circuital law এর corrected form. আমরা এই জিনিসগুলো আজকে আবিষ্কার করব আমাদের মতো করে। আবিষ্কার তো আগে হয়ে গেছে, আমরা আমাদের মতো করে আমাদের ক্ষুদ্র পারদর্শিতা এটাকে আমরা একটু ভেরিফাই করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে প্রথমে আমি প্রথম ফর্মুলাটা আমরা একটু দেখি বুঝি কিনা। নাম এনামুল, জাহিদ, মেহেদি হাসান, তোমরা কোথায়? কথা বলো না কেন? জি স্যার, স্যার দেখতেছি স্যার। শুধু দেখলে হবে, জিজ্ঞেস করতে হবে না? স্যার আজকে আসতে স্যার জয়েন নিতে স্যার একটু লেট হয়ে গেছে, তো একটু বাইরে থেকে আসছিলাম, এই জন্য স্যার এ করতে। তারপর স্যার বুঝতে পারতেছি, সমস্যা নেই স্যার। মাঝে মাঝে কথা বলতে হবে, স্যার যদি ভুলভাল পড়ায় চলে যায় তো ধরে দিতে হবে না এটা। জি স্যার, অবশ্যই স্যার, ইনশাআল্লাহ স্যার চেষ্টা করবো। ওকে, ভেরি গুড। আমরা প্রতিপাদন গুলো একটু করি। কার প্রতিপাদন প্রথম? ডাইভারজেন্স অফ D is equal to rho. Clear? ক্লিয়ার স্যার। Divergence of D is equal to rho. আমরা শুরু করছি। তো তার আগে একটা জিনিস একটু মনে মনে কল্পনা করো যে আমরা একটা ভি আয়তন আবদ্ধ করে একটা পৃষ্ঠতল আমরা এস বিবেচনা করি। তোমরা মাঝে মাঝে একটু গোলমাল করে ফেলে দেখো, মনে করো এটা একটা গোলক। হচ্ছে 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? স্যার মনে হচ্ছে মাঝখানে কোথাও আসেনি স্যার। বলছি একটা থ্রি ডাইমেনশনাল কোন একটা অবজেক্ট, তোমার বডিটাকে চিন্তা করো না বাবা, তোমার নিজের বডিটার দিকে তাকাও। তোমার বডিটা তো একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, ঠিক কিনা? জি স্যার। তোমার বডিতে আপার সারফেসের যে এরিয়াটাকে বলা হচ্ছে সারফেস। আর যদি কেউ বলে যে তুমি কতটুকু স্পেস অকুপাই করে আছো নেচারে, দ্যাট ইজ কল্ড ভলিউম, রাইট? জি স্যার। রাইট স্যার। তাহলে আমরা একটা, যদি আমরা একটা গোলক বিবেচনা করি, একটা স্ফিয়ার, লুক এট দিস ফিগার। আমি দাগগুলো দিয়ে বুঝিয়েছি যে এটা কমপ্লিটলি থ্রি ডাইমেনশনাল একটা স্ট্রাকচার, বাট তার কিন্তু একটা আউটার সারফেস এরিয়া রয়েছে, যেটাকে আমরা গোলকের আকার হলে আমরা বলি 4 পাই আর স্কোয়ার, আর তার ভলিউমকে বলি 4/3 পাই আর কিউব। সো ইটস এ থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট। একইভাবে আমরা চিন্তা করি যে ভি আয়তন বিশিষ্ট একটা আয়তনের একটা আবদ্ধকারী পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস, এরকম একটা জিনিস আমরা চিন্তা করলাম। আর গসের সূত্র তো আমরা জানি, তাহলে কোন বদ্ধ পৃষ্ঠের উপরে তড়িৎ ক্ষেত্রের অবিলম্ব উপাংশের সমষ্টি বা সমাকলন হচ্ছে ওই পৃষ্ঠে আবদ্ধ মোট চার্জের সম। এখন পরাবৈদ্যুতিক বা ডাইলেকট্রিক মাধ্যম যদি হয়, তাহলে ওখানে ধরো ডিভি আয়তনে মোট চার্জ, একটা ডিভি
আয়তন যদি আমি কনসিডার করি তাহলে মোট যে চার্জ ওখানে চার্জ ঘনত্ব হবে সেটা হচ্ছে একটা হলো তুমি যে অ্যাপ্লাই করেছো ফিল্ড তার কারণে মুক্ত চার্জ ঘনত্ব যেটা রো সেটা তার অপোজিটে আরেকটা চার্জ ওখানে তোমার মেরুবর্তী বা পোলারাইজেশনের কারণে যেটা হয় সেটা ওখানে ইনডিউসড হবে। তাহলে এই দুজনের সমষ্টির সমান, কিন্তু মনে রাখতে হবে যে ওটা কিন্তু ওই মেরুবর্তিতা বা পোলারাইজেশন ভেক্টরের সাথে তার একটা রিলেশন রয়েছে এবং দ্যাট ইজ অপোজিট টু ইউর ইনডিউসড অর অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তাহলে তোমার মুক্ত চার্জ ঘনত্ব যদি হয় রো আর মেরুবর্তিতার কারণে বা পোলারাইজেশনের কারণে যদি তোমার চার্জ ঘনত্ব হয় রো পি, তাহলে টোটাল চার্জ ঘনত্ব হচ্ছে রো প্লাস রো পি। বাট এখানে খেয়াল করতে হবে রো পি মানে হচ্ছে মাইনাস ডাইভারজেন্স অফ পি পোলারাইজেশন ভেক্টর, এটা কিন্তু আমরা পড়েছি, একটু মাথার মধ্যে রাখতে হবে জিনিসটা। এখন আমরা যেটা জানতাম সেটা হচ্ছে তোমার ক্লোজড ইন্টিগ্রাল অফ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ছিল গসের সূত্র অনুযায়ী কি ছিল বলো, টোটাল চার্জ ডেন্সিটি ডিভাইডেড বাই রো, বা আমি তুমি এইভাবে লিখো না কেন এপসাইলন নট ই ডট ডিএস। তাহলে এটাকে তুমি লিখতে পারো অ্যাকর্ডিং টু ডাইভারজেন্স থিওরাম ভলিউম ইন্টিগ্রাল যদি আমরা যাই, এটা ছিল সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রালে গেলে এটা হবে ডাইভারজেন্স অফ ই ডিভি। বুঝতে না পারলে কথা বলবে, কারণ এটা ভেক্টরের রিলেশন নিয়ে কথা বলছি, এবং সেটা ইজ ইকুয়াল টু ছিল টোটাল, অর্থাৎ ফ্লাক্স যদি আমরা কনসিডার করতাম তাহলে ফাই ই হতো, আর যদি না হয় তাহলে টোটাল এটা হচ্ছে আমার চার্জ ডেন্সিটি, অর্থাৎ রো প্লাস রো পি ইন পোলারাইজিং মিডিয়াম। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এখন মুশকিল হচ্ছে রো পি মানে হচ্ছে আবার ডাইভারজেন্স অফ, এটাকে বলি ওরা দুটোকেই ভলিউম ইন্টিগ্রালের দিকে নিয়ে যায়, সেটা ভালো হয়। তাহলে হচ্ছে কি ডাইভারজেন্স অফ ই ডিভি, ডাইভারজেন্স অফ ই ডিভি ইজ ইকুয়াল টু হবে, আচ্ছা এপসাইলন নট প্লাস এপসাইলন নট ই ডিভি ইজ ইকুয়াল টু হবে, ওখানে আসছে ভলিউম ইন্টিগ্রাল অফ চার্জ ডেন্সিটি যেহেতু, তাহলে ভলিউম ইন্টিগ্রাল অফ দেখেছো এই যে ভুল করে চলে গেছে, তোমরা কিছু বলো নাই, টোটাল চার্জ না বাবা, এটা ইজ ইকুয়াল টোটাল চার্জ। তো টোটাল চার্জ মানে কি, এটা চার্জ ডেন্সিটি পার ইউনিট ভলিউমের ইন্ডিকেশনটা লিখতে হবে না, দেখো ভুল করে গেছি, তোমরা কিছু বলো না। তাহলে রো প্লাস রো পি ডিভি। এখন আসো ভলিউম ইন্টিগ্রাল অফ রো, তো রো রয়ে গেল, ঠিক আছে, আর ডিভি মানে ডাইভারজেন্স অফ পি ডিভি। এখন আমরা এই অংশটাকে এর সাথে যোগ করে দিই আর ওনাকে ভিতরে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে দেখো, ডাইভারজেন্স অফ এপসাইলন নট ই, এটা একটা গেল, তার সঙ্গে প্লাস ডাইভারজেন্স, এখানে দিয়ে তো লেখা দরকার নেই, প্লাস পি ডিভি ইজ ইকুয়াল টু ডিভি। একটু আগে যেমনটি বলছিলাম যে যদি কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম হয় সেক্ষেত্রে, but the electric displacement vector D is equal to epsilon naught E plus polarization vector P. So we can write divergence of D
dv is equal to rho dv. Now এটা অবশ্যই আরবিট্রারি ভলিউম বা ইচ্ছাধীন বা ইচ্ছামূলক একটা এলিমেন্ট আমরা বিবেচনা করেছি বিধায় এর ইন্টিগ্রেন্ড গুলো পরস্পর সমান হবে। সুতরাং ডাইভারজেন্স অফ টি ইজ ইকুয়াল টু রো। তাহলে এটা অ্যাকচুয়ালি গস থিওরামটা কিন্তু আমি লিখলাম ইন ডাইভারজেন্স এবং ডিফারেনশিয়াল ফর্ম। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। স্যার এখানে 3 নাম্বার লাইনটা একটু প্রতিপাদন বুঝতে করছি পারি নাই। কিন্তু আমরা মাথায় রেখো। স্যার 3 নাম্বার লাইনটা একটু বুঝতে পারি নাই। হ্যাঁ স্যার 3 নাম্বার লাইনটা একটু বুঝতে পারি নাই। একটু কোনটা? স্যার এই যে এটা জি স্যার এটা তুমি এটাকে দুই ভাগ করো। এটা হবে ইন্টিগ্রেশন রো ডিভি মাইনাস ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ পি ডিভি। এই টার্মটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে হবে এপ্সিলন অফ ইন্টিগ্রেশন দিস প্লাস এপ্সিলন ইন্টিগ্রেশন পি ডিভি। এখন দুইটাই তো ভলিউম ইন্টিগ্রেশন, একটার মধ্যে ঢোকায় দাও, তাহলে মাইনাসে বসে আসলে প্লাস, ডাইভারজেন্স দুজনে ডাইভারজেন্স কমন নাও, তাহলে দিস প্লাস দিস। জি স্যার বুঝতে পারছি। এবার দ্বিতীয় সূত্র, ডাইভারজেন্স অফ বি ইজ ইকুয়াল টু 0। দেখো তোমরা যদি তোমাদের মনে থাকে যে কোন আবদ্ধ পৃষ্ঠতলে প্রবেশকারী চৌম্বক ক্ষেত্র রেখা উক্ত পৃষ্ঠ ত্যাগকারী, ও যে বললাম নর্থ আর সাউথ, যে যে পরিমাণ রেখা মানে কোন তলের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই। যে কোনো পৃষ্ঠতলে প্রবেশকারী রেখার সংখ্যা এবং ওখান থেকে গমনকারী রেখার সংখ্যা সবসময় সমান হবে। এই কারণে চৌম্বক পৃষ্ঠতল অতিক্রম করে চৌম্বক ফ্লাক্সের সমষ্টি সবসময় শূন্য হয়। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রেশন বলো তুমি বি ডট ডিএস ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি? অর এইটার মানে হচ্ছে এটা। ক্লিয়ার? যেহেতু তোমার আয়তনটা অনির্ধারিত অর্থাৎ এটা আরবিট্রারি, সো ইউ ক্যান রাইট, অর্থাৎ এই ইন্টিগ্রাল একমাত্র সত্য হবে যদি এটা সত্য। 2 নম্বরের প্রতিপাদনটা অনেক সহজ। 3 নম্বরটা এবার আলোচনা করি। কোনো প্রবলেম নেই তো? তিন নম্বরে কি ছিল? 3 নম্বর ছিল কার্ল অফ E is equal to minus del B by del T। আমরা বলেছিলাম এটাকে ফ্যারাডেজ ল। তো দেখা যাক কিভাবে সেটা। আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু ছিল মাইনাস ডেল ফাই বি বাই ডেল টি। একটু আগে বললাম না? জি স্যার। এটাকে তুমি ইয়ে করো, তুমি হচ্ছে ডট নিয়ে যাও, অর্থাৎ সারফেস ইন্টিগ্রালে নিয়ে যাও। সারফেস ইন্টিগ্রাল তুমি লিখতে পারো কারণ কি কারণ কি
স্যার ওই যে সাই ইজ ইকুয়াল টু বি ডট ডিএস। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম আমরা। সবাই বুঝতে পারলো কিনা? জি স্যার, বুঝতে পারছি। এখন আবার এই যে তোমার ইনডিউসড ইএমএফ এর সাথে কোন একটা লুপ, ধরো একটা একক চার্জকে তুমি সম্পূর্ণ লুপ ঘুরিয়ে আবার আগের জায়গাতে যদি আনতে চাও, তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে, এটা কিন্তু লাইন ইন্টিগ্রালের কনসেপ্ট, খুব মাথায় রেখো। যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটাই হচ্ছে তোমার ইএমএফ এর পরিমাণ। তাহলে তুমি একটু লিখে নাও আবার। আবার তাহলে আমরা লিখতে পারি ইএমএফ এর সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি পুরো ক্লোজড ইন্টিগ্রাল অফ E dot EL is the electric field. So this is the induced EMF বা কাজের পরিমাণ। আমরা জানি যে চার্জের জন্য যে বল কাজ করে সেটাকে ইলেকট্রিক ফিল্ড বলে, আর force dot displacement is equal to work done. So this is the induced EMF. So we can write closed integration of E dot EL is equal to minus surface integration of del B by del T dot ds. লিখতে পারি? জি স্যার। এখন আমরা স্টোকস এর থিওরামটা একটু ব্যবহার করি। স্টোকস ডাইভারজেন্স থিওরাম কি ছিল? সরি, স্টোকস কার্ল থিওরাম, যেটা অর্থাৎ রিলেশন বিটুইন লাইন ইন্টিগ্রাল এন্ড সারফেস ইন্টিগ্রাল। তাহলে উই ক্যান রাইট সারফেস ইন্টিগ্রাল অফ কার্ল অফ E dot ds is equal to minus surface integral of del B by del T dot ds. একটা কথা মনে রাখতে হবে, তুমি যখনই তোমার ইন্টিগ্রেন্ড কে কম্পেয়ার করবে, definitely they must be of the same form of the integration. So এটাও সারফেস ইন্টিগ্রেশন, এটাও সারফেস ইন্টিগ্রেশন। এইখানে তুমি সারফেস বোঝাতে পারো, সারফেস বোঝাতে পারো। সারফেস ইন্টিগ্রেশন অফ দিস ইজ ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন অফ দিস। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এটা আরবিট্রারি সারফেস, আমরা সারফেসটাকে আরবিট্রারি ধরেছি। So their integrand must be equal. That is, integrand মানে যাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে। So curl of E is equal to minus del B by del T. This is the third law, which is the Paris law of electromagnetic interaction. চার নাম্বারটা নিজে নিজে করবা, পারবা না? ইনশাল্লাহ স্যার, পারবো চেষ্টা স্যার। করতে পারবো। রাকিব, কেমন লাগলো ক্লাসটা বলো তো? আমরা যদি জিজ্ঞেস করি যে হ্যাঁ এতক্ষণ বসেছিলাম, স্যারের বকবকানি শুনলাম, কি লাভ হলো? স্যার অনেক ভালো লাগছে স্যার, অনেক কিছু স্যার আমরা তো বিগত সালগুলোতে স্যার তেমন পড়ি নাই, তাই আপনারটা দেখে স্যার অনেক ক্লিয়ার হলো স্যার। কোনো অন্তর্দৃষ্টি তৈরি হলো কিনা? জি এটা স্যার, তো জরুরি। জি স্যার, অবশ্যই। এলাম স্যার বরাবরের মতোই স্যার, খুবই ভালো লাগলো স্যার। আর এই প্রশ্নটা স্যার আমাদের পরীক্ষাতে না আসলেও আমাদের আসে স্যার এই যে সমাকলিত রূপ, কিন্তু স্যার এইটা থেকে স্যার সমাকলিত রূপটা স্যার ওইটা প্রশ্নটা বুঝতে অনেকটা স্যার সহজ হবে স্যার। এই কোয়েশ্চেন গুলোর ব্যাকগ্রাউন্ড ফিজিক্সটা ক্লিয়ার হয়েছে, আমার সেটা জানা হ্যাঁ দরকার। স্যার, একেবারে ক্লিয়ার স্যার। মেহেদী হাসান, জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি। আর এত কঠিন কঠিন জিনিসগুলো স্যার এত সহজে বুঝতে পারবো স্যার, এগুলা তো স্যার এর আগে চিন্তাও করিনি। আর এর আগে স্যার এত সহজে স্যার বুঝতেও পারিনি। কিন্তু স্যার আপনার পাওয়ার পর স্যার যে কঠিন কঠিন জিনিসগুলো স্যার একেবারে খুবই সহজ সহজ লাগতেছে, মানে মনে হইতেছে না স্যার এত জটিল জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছি বা চিন্তা করতেছি স্যার। আপনাকে স্যার ধন্যবাদ, মানে এত সহজ গুলাকে মানে কঠিন গুলাকে এত সহজ করে স্যার বোঝানোর জন্য।
এটা তো আমার দায়িত্ব বাবা, শিক্ষক হিসেবে প্রত্যেকটা শিক্ষকেরই যা দায়িত্ব আমি তাই পালন করছি। তোমরা উপকৃত হলেই আমার কষ্টটা সার্থক হয়ে যাবে। তো সবাইকে তো জিজ্ঞেস করতে পারছি না, ফাইনালি শাহ খান কিছু বলো। স্যার আসলে ম্যাক্সওয়েল ইকুয়েশন স্যার সেকেন্ড ইয়ারে পড়ছি স্যার, কিন্তু স্যার ওটা স্যার আসলে কি পড়ছে তা জানি না, ওই মুখস্থ। তো স্যার এখন আসলে এটার পিছনের ফিজিক্সটা কি, যে কুল থেকে আসলে ম্যাক্স ইকুয়েশন আসছে, তার পটভূমিটা এবং স্যার ফিজিক্সটা স্যার বুঝতে পেরেছে স্যার, এটা স্যার এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারছি স্যার। সো স্যার ক্লিয়ার আসলে স্যার, খুবই ভালো লাগছে স্যার। এই লেভেলে এসে এটা এগুলো ক্লিয়ার যদি হয় তাহলে লাভটা কি হবে জানো, এরপরেই তো তোমরা পোস্ট গ্রাজুয়েট লেভেলে যাবে। তখন লেখাপড়াটাকে অনেক বেশি মানে প্রধান আনন্দের মাধ্যম মনে হবে। হ্যাঁ? প্রধান আনন্দের মাধ্যম হিসেবে লেখাপড়াটা তোমার কাছে জায়গা করে নিতে পারবে। তখন তুমি